তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার 12 অর্থাৎ গোলকের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ওকে, সেই গোলকের চ্যাপ্টারের যে কনসেপ্ট রয়েছে সেটা কনসেপ্ট আলোচনা করব এবং 1 থেকে যেটা 5 নম্বর অঙ্ক পর্যন্ত রয়েছে অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই 5টি অঙ্ক আমরা আজকে এই ভিডিওতে করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্ট, সর্বপ্রথম যেটা গোলকের যেটা কনসেপ্টটি রয়েছে সেটা গোলকের আগে কনসেপ্টটাকে বুঝে নেই। ওকে, তারপর যেটা 1 থেকে 5 নম্বর অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো করবো। ওকে, তো এখানে ফার্স্ট আমরা জেনে নিই গ্লক কি, তাই না? সবারই একটা কনসেপ্ট আসতে পারে গ্লক কি। তো গ্লক বলতে কি নিশ্চয় তোমরা নিচে কী বলো তো, যেটা ফুটবল রয়েছে সে ফুটবল দেখেছো, অথবা কী বললো তো যেটা কী বলতো ক্রিকেট খেলা যেটা বল রয়েছে অর্থাৎ টেনিস বল যেটা রয়েছে নিশ্চয় তোমরা সেটা দেখেছো, সেটাই অ্যাকচুয়ালি কী বলো তো গ্লক। ওকে, নিশ্চয় তোমাদের একটু ধারণা হয়ে গেছে গ্লক কীরকম। তো মনে করো এটা কী বলো তো একটা ফুটবল রয়েছে, এখানে একটা কী বলতো এটা একটা ফুটবল। ওকে, তো এটা যদি একটা যে ফুটবল হয় এটা কী বলতো একটা ফুটবল, তো তোমাদের এটা ধারণা হয়েছে গ্লক কীরকম দেখতে, অ্যাকচুয়ালি বলতে ফুটবলের মধ্যে দেখতে, অথবা কী বলতে ক্রিকেট খেলার যে টেনিস বল রয়েছে সেরকম দেখতে। ওকে, তো এটা ভাবো একটা ধরনের এটা একটা ফুটবল, তাহলে এটা যদি একটা যে ফুটবল হয় তাহলে আমরা এর কী কী তল দেখতে পারি দেখো তো। এর ফার্স্ট আমরা দেখে নেবো কয়টি তল দেখা যায়। ওকে, তো এটা দেখো এটা নিচে একটা শেপ রয়েছে এরকম না, তো এর কয়টি তল দেখা যায়? তা ফার্স্ট গ্লক কী বলতো গ্লক, ফার্স্ট গ্লক এর কয়টি তল দেখা যায় বলতো? কয়টি তল রয়েছে? একটি তল। কয়টি তল বলতো? একটি তল। ওকে, একটি তল। সেটা কীরকম তল বলতো? বক্রতল। কীরকম তল? বক্রতল। দেখো তো এটা বাঁকানো না, অবশ্যই এটা কী বলতো বাঁকানো, অবশ্যই। তাহলে এর যে তলটি রয়েছে সেটা কী তল বলতো? বক্রতল। ওকে, বুঝলাম। তাহলে যেহেতু এটা একটা বক্রতল, নিচে এটা একটা গ্লক, তা গ্লকের নিচে একটা কী বলতো ক্ষেত্রফল রয়েছে, অবশ্যই। তা 2 নম্বর কী বলতো গ্লকের কী বলতো ক্ষেত্রফল। ক্ষেত্রফল গোলকের কী বলতো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কোনটা বলতো? এই যে বক্রতলটা রয়েছে সে বক্রতলের ক্ষেত্রফল। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী বলতো? 4πr²। 4πr², এত কী বলতো বর্গ একক। ওকে, এত কী বলতো বর্গ একক। কার তাহলে এটা ক্ষেত্রফল? এই বক্রতলের যেটা গোলক রয়েছে সেটা বক্রতলের ক্ষেত্রফল সূত্র কী বলতো? 4πr²। এবারে দেখো এটা যেহেতু একটা বক্রতল, নিশ্চয়ই এর একটা আয়তন রয়েছে, তাই না? এর একটা কী বলতো ক্ষেত্রফল তো পেলাম, নিশ্চয়ই এর একটা আয়তন রয়েছে, অবশ্যই। তাহলে এবার যদি এই গোলকের যদি আয়তন বার করতে বলে তাহলে আয়তন কী বলতো? আয়তন। ওকে, আয়তন কী বলতো? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। এত কী বলতো ঘন একক হবে, তাই না? এত কিলো তো ঘন একক। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম এটা যদি একটা গোলক হয় এর বক্রতলের ক্ষেত্রফল সূত্রে কী বলতো 4πr² বর্গ একক। এবার যদি এর যদি আমাকে আয়তন বার করতে বলে তাহলে আয়তন কী হলো তো 4/3πr³। এত কী হলো তো ঘন একক হবে। এবার দেখো এটা যদি গোলকটা যদি এরকম হতো, এটা যদি না হতো, এবার যদি এরকম গোলকটা হতো অর্থাৎ অর্ধগোলাকৃত গোলক হতো, এটা কী হতো অর্ধাকৃত যদি হতো এই অর্ধকাকৃত গোলকের, তাহলে দেখো তো কয়টি তল দেখা যায়? অবশ্যই 2টি তল দেখা যায়। কোনটা তল দেখো তো? একটা বক্রতল, এটা কী বলতো বক্রতল, আর এটা কী বলতো এই বৃত্ত আকার একটা সমতল, তাই না? কী বলতো সমতল, বৃত্ত আকার একটা কী বলতো সমতল দেখা যায়। এটা কী বলতো নিরেট গোলকের ক্ষেত্রে। তাই নিরেট অর্ধগোলকের কয়টি তল রয়েছে? এটা কী বলতো অর্ধ গোলক। ওকে, অর্ধ কী বলতো গোলক। তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রে তাহলে কয়টি তল আমরা দেখতে পেলাম? 2টি তল। কয়টি তল? 2টি তল। কী বলতো? একটা যে বক্রতল যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা, একটা কী বলতো আর যেটা সমতল রয়েছে সেটা। তাহলে একটা কী বলতো সমতল আর একটা কী বলতো বক্রতল, তাই না? বক্রতল। তাহলে অর্ধগোলকের কয়টি তল? 2টি তল, একটা বক্রতল আর একটা কী বলতো সমতল। এবার যদি এর যদি ক্ষেত্রফল বার করতে বলে সমগ্র তলের ক্ষেত্রফল, কী বলতো সমগ্র তলের কী বলতো তলের ক্ষেত্রফল। ওকে, এই অর্ধগোলকে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলে তাহলে দেখো তো কী দেখা যায়? একটা অর্ধগোলাকৃতি দেখা যায় না, অর্থাৎ কী বলতো যেটা বৃত্তাকার সমতল যেটা রয়েছে না তার ক্ষেত্রফল। এই সমতলটার ক্ষেত্রফল কি? এটা বৃত্ত আকার, যেহেতু বৃত্ত আকার তাহলে এর সূত্র কী বলতো πr² বর্গ একক।
পাই আর স্কয়ার। আর এটা যেহেতু দেখো তো অর্ধগোলক না, তার মানে বক্রাকৃতি, এই বক্রদের তলে ক্ষেত্রফল কি বলতো 2 পাই আর স্কয়ার। দেখো একটা গোলকের সমগ্র তলে যদি ক্ষেত্রফল যে বার করতে হয় 4 পাই আর স্কয়ার, যেহেতু এটা অর্ধেক কি বলতো অর্ধেক রয়েছে, সেহেতু আমি যদি 4 পাই আর স্কয়ারকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 2 পাই আর স্কয়ার হবে। তাহলে এই বক্রতলে অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল কি বলতো 2 পাই আর স্কয়ার। তাহলে এখানে কত হবে প্লাস 2 পাই আর স্কয়ার। ওকে, তাহলে টোটাল কত হলো তো 3 পাই আর স্কয়ার, এত কি বর্গ একক। এবারে দেখো নিচে এটা একটা অর্ধগোলাকৃতি, তাই না, নিচে এর একটা নিচে একটা কী বলতো ক্ষেত্রফল আয়তন রয়েছে। তাহলে এর যদি আমাকে আয়তন বার করতে তাহলে কী বার করলো তো অর্ধগোলাকৃতি হলো আয়তন। ওকে, তো অর্ধগোলকের কী বলতো আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তন কত বলো তো, দেখো একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। তো একে যদি আমি যদি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কোনটা পাবো, একটা অর্ধগোলকের আয়তনের সূত্র পাবো, মানে আয়তনটা পাবো, তাই না। তো একে যদি আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত 2/3 পাই আর কিউব হবে না, তো অবশ্যই। তাহলে এর একটা অর্ধগোলকের আয়তন কত বলো তো 2/3 পাই আর কিউব, এত কি হলো ঘন একক। ওকে, তো দেখো গোলকের শুধু এই 4টে সূত্র তোমরা বুঝতে পারলে তো, অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু গোলকের মনে রাখবে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ একক, এবং যেটা এর আয়তন রয়েছে সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এবার কি বলতো এটাতে যেহেতু একটা অর্ধগোলক, তো অর্ধগোলকের কয়টি তল রয়েছে, 2টে তল রয়েছে। একটা কি বলতো সমতল অর্থাৎ যেটা বৃত্ত আকৃতি রয়েছে সেটা, আর একটা কি বলতো বক্রতল। তাই বৃত্ত আকৃতি তলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এবং বক্রতলে যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। মোট ক্ষেত্রফল কত বলতো 3 পাই আর স্কয়ার বর্গ একক। ওকে, এবার নিশ্চয়ই এর একটা আয়তন রয়েছে, এর আয়তন কত বলতো গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। একে যদি আমি যে 2 দিয়ে যে ডিভাইড করে দিই তাহলে কি বলতো এর আয়তন পাবো, কোনটার আয়তন, এই অর্ধগোলকের আয়তন। তাহলে কত বলতো 2/3 পাই আর কিউব, এত কি বলবো ঘন একক। তো অবশ্যই তোমরা এই 4টি সূত্র বুঝতে পেরেছো। এখান থেকে আরও একটা লাগবে, ঠিক আছে, কী বলতো এখান থেকে আরও একটা সূত্র লাগে, যেটা কী বলতো তোমরা হচ্ছে নারিকেল দেখেছো, আশা করি তোমরা অবশ্যই নারিকেল দেখেছো। তো নারিকেল দেখতে কীরকম লাগে বলতো, নারিকেলের ভিতরটা এরকম ফাঁপা না, নারিকেল যদি দেখে থাকো তাহলে এরকম ভিতরটা ফাঁপা থাকে না, মানে কী বলতো নারিকেলের এটা কী বলতো শ্বাস না, এটা কি নারিকেল, এটা কি বলতো শ্বাস। এটা যদি নারিকেলের যদি শ্বাস হয় তাই ভিতরটা জল দিয়ে পূর্ণ করা থাকে, জল দিয়ে বাদ দিয়ে দেওয়া আপাতত। ওকে, তো এটা কি বলতো একটা নারিকেল, এটা নারিকেলের এটা শ্বাস এবং ভিতরটা কি বলতো ফাঁপা। এর যদি আমাকে আয়তন বার করতে বলো তাহলে কী বার করব, দেখো এটা যদি একটা নারিকেল মনে করো তো নিশ্চয়ই এর এখানে একটা সেন্টার রয়েছে, এই সেন্টার থেকে নিশ্চয়ই এখানে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ রয়েছে এর, এবং কি বলতো আর একটা এখান থেকে ব্যাসার্ধ রয়েছে। তাহলে এর কি বলতো যেটা ব্যাসার্ধ রয়েছে এই বাইরে থেকে যেটা ব্যাসার্ধ রয়েছে সেটা ধরে নেয় ক্যাপিটাল আর। ওকে, কী বলতো ক্যাপিটাল আর, এবং যেটা স্মল এটা যে ব্যাসার্ধ রয়েছে সেটা করে ধরে নেবে স্মল আর। ওকে, তাহলে দেখো তো এর যদি সম্পূর্ণ এর যদি এই এতটুকু অংশ যদি আমাকে আয়তন বার করতে বলে তাহলে কীভাবে বার করবো বলো তো, এই সমগ্রতল আয়তনটা থেকে আমি যদি মাঝের আয়তনটুকু বাদ দিই তাহলে দেখো তো এর এতটুকু অংশের আয়তন পাবো না, তাহলে অবশ্যই তাহলে কী বলতো এর সমগ্রতলের আয়তনটা কত হবে, তাহলে তো দেখো তো এখান থেকে আয়তন এর ব্যাসার্ধ আর, তাহলে সমগ্রতলের আয়তনটা কত হবে, মানে কি বলতো কি 4/3 পাই কিউব বলো তো আর কিউব হবে, এত ঘন একক। এবং সম্পূর্ণটা থেকে আমি যদি এতটুকু আয়তন বাদ দিই তাহলে এতটুকু আয়তন কোনটা বলতো 4/3 পাই আর কিউব, ঠিক আছে, মাইনাস কি বলতো 4/3 পাই আর কিউব, মানে কি স্মল আর কিউব। তাহলে এই সম্পূর্ণটা আয়তনটা থেকে আমি যদি মাঝের আয়তনটুকু বাদ দিই তাহলে এতটুকু আয়তন পাবো না, এতটুকু আয়তন অবশ্যই এটা কী বলতো আয়তন। তাহলে এখান থেকে কত কমন যায় বলতো 4/3 পাই কমন যায় না, 4/3 পাই, এখানে আর কিউব মাইনাস কিলো তো আর কিউব, এত কিলো তো ঘন একক। এটা যদি হয় এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হলো তো, যদি একটা নারিকেলের মতো হয় তাহলে এটা তারই ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে, তার ক্ষেত্রে আয়তনটা কী বলতো আমরা এভাবে বার করতে পারি। তো বেসিক্যালি এখানে এই 5টি শুধু গোলকের ক্ষেত্রে 5টি সূত্র লাগবে তোমাদের। এই 5টি যদি সূত্র যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার গোলকের যে ম্যাক্সিমাম অঙ্কগুলো রয়েছে সেগুলো সবগুলো করতে পারো। ওকে, তো স্টুডেন্টস চলো এখন স্টেপ বাই স্টেপ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নে। ওকে, তো স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন অঙ্কগুলো একটা একটা করে নিই। তো স্টুডেন্টস এখানে 1 নম্বর যে দাগের অঙ্কটি রয়েছে 1 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। ওকে, তার সমগ্রতলের ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে। তো এটা কি 1 নম্বর অঙ্ক। ওকে, তো এখানে কি বলেছে একটি গোলকের আমাকে দেওয়া রয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। তো এটা একটা কী বলতো গোলক,
তো এই গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে বলো তো 10.5 সেমি, মানে ব্যাসার্ধ কত রয়েছে 10.5 সেমি। ওকে, তো আমাকে কি বার করতে বলেছে এর সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি বলতো এই গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল রয়েছে সেটাই আমাকে বার করতে বলেছে। তো 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, তা আমরা কি লিখব বলতো গোলকের কি বলতো ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ কত রয়েছে 10 কত বলতো 5 সেমি। ওকে, এত কি বলতো ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ কি বলতো সমগ্রতলের ক্ষেত্রফল, তাই না, সমগ্রতলে কি বলতো ক্ষেত্রফল। তো একটা গোলক রয়েছে, তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো 4/πr²। তা আমরা লিখবো কি বলতো 4πr²। এত কি বলতো বর্গ একক, তাই না, এত কি বলতো বর্গ একক। তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবে আর কি বলতো এর ব্যাসার্ধ। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ আর কি বলতো গোলকের ব্যাসার্ধ তোমরা একটা ব্র্যাকেটে লিখে দেবে। ওকে, তাহলে 4 রয়েছে, 4-এ লিখবো পাই বলতে কত 22/7 ইন্টু r²। আর মানে কি বলতো ব্যাসার্ধ গোলকের, তো ব্যাসার্ধগুলো কত রয়েছে 10.5 সেমি রয়েছে, তাহলে আমরা 10.5 সেমি লিখবো। ওকে, 10.5। তা আমরা এখানে স্কয়ার না দিয়ে, যেহেতু কি স্কয়ার রয়েছে, স্কয়ার না দিয়ে আমরা কি বলতো দুবার লিখবো, তাহলে এটা করতে সুবিধা হবে। ওকে, তো এটা মুছে দিলাম, এটা কত বলতো দুবার লিখবো ইন্টু কি বলতো 10.5। ওকে, দেখো তো এটা হয় না, তাহলে দেখো এই পয়েন্টটা রয়েছে না, এই পয়েন্টটা যদি আমি তুলে দিতে চাই, এই পয়েন্টের জন্য আমাকে এখানে 1 লিখতে লাগবে এবং পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে, ওই জন্য আমরা একটা শূন্য দেবো। তাহলে এখানে কয়টা শূন্য হবে, একটা শূন্য। এই পয়েন্টটাও যদি তুলে দিই তাহলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে, ওই জন্য একটা শূন্য। ওকে, আশা করা যায় তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো এতটুকু। তো দেখো 7 দিয়ে যদি আমি 105কে কাটি তাহলে কত হলো, তো 7 কত হয় 7, কত থেকে 3, তাহলে কত 35, 5 7 কত হলো তো 35, তাহলে কত হলো 15, তাই না, কত আসলে বলো তো 15। তো 7 দিয়ে 105কে কাটলে কত হয় 15 হয়, তাই না। এবার কি হলো তো, এবার উপরেরটা আমরা গুণ করে দেবো, কত রয়েছে বলতো 4 রয়েছে 22, 4 22 105 আর কত রয়েছে 15। ওকে, তো এটা প্রথমে ফার্স্ট এটা দিয়ে কাটো, 5 দুগুণ কত বলো তো 10 হয়, 5 দুগুণ কত বলো তো 10। আমরা যে 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে কি 2 হয়, আর উপরটাকে যে 5 দিয়ে কাটি, 5 দুগুণ কত বলো তো 10, 5 ওকে কত হয় 5, তাহলে কত হলো বলো তো 21 হলো, তাই না। এবারে 2 দিয়ে যদি 22কে কাটি, 11 দুগুণ কত বলো তো 22 হয়, ঠিক আছে। তাহলে কত হলো বলো তো, উপরে থাকলো 4 থাকলো এখানে একটা, এখানে কত থাকলো 11, তারপর কত থাকলো 21 থাকলো, তাই না, তারপর কত বলো তো 15 বাই কত 10 রয়েছে, তাই না, এটা থাকে না অবশ্যই। তা দেখো তো এটাকে আবার 5 দিয়ে কাটাকাটি ঘটেছে, 5 দুগুণ কত বলো তো 10, 3 5 কত হয় 15, এই 2 দিয়ে 4কে কাটাকাটি করা যায়, 2 দুগুণ কত বলো তো 4 হয়, তাহলে এটা হয় না। তাহলে এটা যদি আমরা সম্পূর্ণটা গুণ করে দিই তাহলে কত দেখো তো, 3 দিয়ে যদি আমি যে 2কে কাটি 3 দ্বিগুণ কত বলো তো 6, এই 6 দিয়ে যদি 11কে কাটি 6 11 কত হয় 66 হয়, তাই না। আর এখানে কত পড়ে থাকে 21 পড়ে থাকে, তাহলে 66কে যে 21 দিয়ে গুণ করে 6কে কত 6, 6কে কত 6, 11 কাটা, তো 6 দিন 12 2 হাতে 1 থেকে 6 দিন 12 1 কত 13, তাহলে কত হলো 6 8 3 1 মানে কত 1386। তাহলে এখন কত হলো বলো তো 1386, এত কি হলো বর্গ সেমি, ঠিক আছে। তো আশা করি স্টুডেন্টস তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা এখন আমরা করে নেব। ওকে, এখানে 2 নম্বর দাগের যে অঙ্কটা রয়েছে, 2 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা খরচ হলে মানে টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাই কী বলেছে, এটা একটা মনে করো একটা বল, এটা কী বলতো একটা বল, তাহলে এই বলটার কী বলতো প্রতি বর্গ সেমি তৈরি করতে মানে 1 বর্গ সেমি, কী বললাম বলতো 1 বর্গ সেমি তৈরি করতে এখানে খরচ হয়েছে 17.50 টাকা, কত বলতো 17.50 টাকা।
তাহলে কী বলতো এই বলটির 1 বর্গ সেমি মানে কী বলতো এতটুকু অংশ মনে করো তৈরি করতে খরচ হয়েছে 17.50 টাকা। আর এই সম্পূর্ণ বলটি তৈরি করতে খরচ হয়েছে কত বলতো এখানে দেওয়া রয়েছে 431.20 টাকা। কত? 431.20 টাকা। তো দেখো তাহলে 1 বর্গ সেমিতে খরচ হয়েছে 17.50 টাকা আর সম্পূর্ণটা তৈরি করতে খরচ হয়েছে 431.20 টাকা। তাহলে কি বলতো দেখো তো যদি 1 বর্গ সেমিতে খরচ হয় 17.50 টাকা আর সেটা যদি মোট খরচ হয় 431 টাকা, তাহলে কি বলতো এই 17 দিয়ে যদি আমি 431কে ভাগ করি তাহলে এই বলটির সমগ্র তলে ক্ষেত্রফল পাবো না। মানে কি বলতো তাহলে এত টাকা যদি 1 বর্গ সেমি তৈরি হয় তাহলে এত টাকায় কত বর্গ সেমি তৈরি হবে। জেনারেল হিসেবে যে ঐকিক নিয়মে করি তাহলে কি বলতো তাহলে এতকে আমি কি 17.50 দিয়ে ভাগ করব, তাহলে যেটা পারবো এত বর্গ সেমি বেরোবে, তাই না? কী বেরোবে সেটা কি বলতো এই যে ব্লকের যেটা বক্রতলের ক্ষেত্রফল রয়েছে সেটা পাবো, তাই না? অবশ্যই বুঝতে পারলাম। তা আমরা কী করবো বলতো এখানে 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো এখানে কি লিখবো আমরা লিখবো গোলকটি তৈরি করতে মানে একটি চামড়া বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে খরচ হয় 17.50 টাকা। ঠিক আছে, একটি চামড়ার বল, ওকে কি হলো তো চামড়ার বল তৈরি করতে ওকে কি বলতো তৈরি করতে প্রতি বর্গ সেমিতে মানে 1 বর্গ সেমিতে প্রতি বর্গ সেমিতে খরচ হয় কত বলতো 17.50 টাকা। 17.50 টাকা, ওকে। বা বলটি তৈরি করতে মোট খরচ হয় বলটি আবার কি লিখব বলতো আবার বলটি তৈরি করতে মোট খরচ হয় কত টাকা বলো তো 431.20 টাকা। তাহলে এখন 400 কত বলো তো 31.20 টাকা, ওকে। এত টাকা খরচ হয়। অতএব কী বলতো বলটির বক্রতলের ক্ষেত্রফল, অতএব বলটির বক্রতলের মানে কি বলতো সমগ্র তলের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত বলতো তাহলে 431কে ভাগ করে দেবো 431.20 বাই কত টাকা হবে বলতো 17.50 টাকা। 17 কি বলতো 50, এত কি বলতো টাকা হবে না, সরি এত কি বলতো বর্গ সেমি হবে, ওকে এত বর্গ সেমি। তাহলে কী বলতো এটা যদি আমি ক্যালকুলেশন করে দেখো তো এই পয়েন্ট কি উঠে গেল না, যেহেতু এর দুটো সংখ্যা পর পয়েন্ট আছে এর দুটো ঘর পর পয়েন্ট আছে ওই জন্য পয়েন্টটাকে উঠে গেল। তো তারপরে এই 0 কী বলতো ক্যান্সেল, তাহলে কী পড়ে থাকলো 431.2 বাই 175 এত কি বর্গ সেমি। ঠিক আছে, আপাতত এতটুকু থাক। এবার দেখো তারপর অঙ্কটির ক্ষেত্রে কি বলেছে, এবার আমাকে বার করতে বলেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য। কি বলেছে বলতো বলটির ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। তা আমরা কি বলতো বলটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এটা এত বর্গ সেমি। এবার আমাকে বলটির কি চেয়েছে বলতো এই বলটির ব্যাসের দৈর্ঘ্য আমাকে চেয়েছে, তাই না? তা ধরে নিলাম এই বলটির ব্যাসার্ধ আমরা ধরে নিই আর কত বলতো আর বলটির যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আমরা আর ধরে নিই তাহলে কি বলতো দেখো তো তাহলে এই বলটির বক্রতল ক্ষেত্রফল একটা পাবো। এই বক্রতল ক্ষেত্রফলের সঙ্গে এটা আমরা কি বলতো সমান করে দিতে পারবো। সেখান থেকে আমরা কি বলতো আর এর মানটা বের করতে পারবো, মানে কি ব্যাসার্ধটা বের করতে পারবো। তাকে যদি 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি ব্যাস হয়ে যাবে। তো অবশ্যই তারপরে এবার কি বলতো ধরি, ঠিক আছে, ধরি গোলকটির ব্যাসার্ধ কি বলতো গোলকটির অথবা কি বলতো ধরি বলটির ব্যাসার্ধ কি বলতো বলটির ব্যাসার্ধ বলটির কি বলতো ব্যাসার্ধ আর কি হবে সেমি ধরবো, তাই না? এত কি বলতো সেমি। অতএব বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত বলতো 4 পাই আর স্কয়ার হবে। 4 পাই বলতে কত 22/7 বলতে কত 22/7 আর স্কয়ার বলতে কত আর স্কয়ার, এত কি বলতো বর্গ সেমি হবে, তাই না?
তাহলে দেখো আমরা কি বলতো এই বলটির একটা বক্রতার ক্ষেত্রফল পেলাম এটা, আর এখানে একটা ক্ষেত্রফল পেলাম এটা। তাহলে এটা আর এটা কি দুটো একই, তাহলে এটার সঙ্গে আমি এটা কি সমান করে দিতে পারি। তাহলে কি বলতো এবার আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি। তাহলে কি বলতো এটার সঙ্গে আমরা এটা সমান করে দিতে পারি, তাই না। তো এবার কি লিখবো, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো স্টুডেন্টস তোমরা আশা করি উপরেটা হয়ে গেছে, তা আমরা উপরেটা মুছে দিলাম। ওকে, বলতো অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে কি বলতো, অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্ন অনুসারে। ওকে, এখানে কি ধরেছে, তাহলে এটার সামান্য কি আমরা এটা করতে পারি। তা আমরা কি বলতো 4 পাই বলতে কত 22/7 4 পাই r স্কয়ার, তাই না। r স্কয়ার ইকুয়াল টু আমি কত লিখতে পারি, এটা লিখতে পারি 431 2 বাই কত বলতো 175। ওকে, এটা করতে পারি। তো দেখো এখানে কি বলতো 22/7 রয়েছে, আমি যে এটা যে এদিকে আনি তাহলে কি 7/22 হবে, ইকুয়াল টু যদি এদিকে নিয়ে যাই তাহলে কি হবে বলতো r স্কয়ার ইকুয়াল টু কত হবে 431 2 বাই কত হবে 175, তাই না, ইন্টু 7টা এদিকে ভাগ আছে, মানে 7টা এদিকে কি ভাগ আছে, ইকুয়াল টু এদিকে আসলে গুণ হবে মানে কি 7 হবে, আর 22টা এদিকে কি গুণ আছে, এদিকে আসলে কি হলো তো নিচে আসবে ভাগ হবে, মানে কি এদিকে 22/7 থেকে 7 থাকলে ইকুয়াল টু এদিকে আসলে কি 7/22 হবে, তাই তো। এবার কি 4 রয়েছে, 4টা এদিকে গুণ আছে, এদিকে আসলে ইকুয়াল টু এদিকে আসলে কি ভাগ হবে, মানে কি হলো তো 1/4 হবে, তাই না। এটাকে যদি এবার যদি আমরা যে ক্যালকুলেশন করি তাহলে কত বলতে দেখো তো, এটাকে কত দিয়ে কাটাকাটি করা যায়, এটা কিন্তু কত দিয়ে আমি যে 11 দিয়ে যে কাটাকাটি করি 11 দুগুণ কত বলো তো 22 হয়, 11 দিয়ে যে এটাকে কাটি তাহলে কত হয়, আর 3 এর 4 গুণ কত হয়, 3 গুণ কত বলো তো 33, 3 গুণ 33, তাই না। তাহলে কত 3 গুণ কত 33 থাকে 10 মানে কত 101, তাহলে কত বলো তো 9 গুণ কত হয় 99, আর একে কত বলো তো 100 মানে কত 22, 2 গুণ কত বলো তো 22 মানে কত 300 কত আসলো 92 আসলো, তাই না। এবার কি বলো তো আমি 7 দিয়ে নিশ্চয়ই কি বলো তো 175কে কাটি, 7 দুগুণ কত হয় 14, 7 দুগুণ কত বলো তো 14, 15 16 17 35, 5 7 কত বলো তো 35 মানে 25 হয়, তাই না। 7 দিয়ে যদি 175কে কাটি তাহলে কত বলো তো 25 হয়। ওকে, এবার এই 2 দিয়ে যদি আমরা যদি কি বলো তো 392কে কাটি তাহলে কত হয়, তো 2 একে কত হয় 2 আর কত 3, 9 দুগুণ কত হয় 18 আর কে কত হয় 19, তো 12, 6 দুগুণ কত হয় 12 মানে কত আসলে 196, তাহলে এখানে কত বলো তো 196। ওকে, বাই কত আসবে বলো তো 25 × 4, 25 ইন্টু কত বলো তো 4, দেখো তো এটা আসে না অবশ্যই, তাই না। এবার আমি কি লিখতে পারি বলো তো, অতএব কি বলো তো আর ইকুয়াল টু, তাহলে কত লিখতে পারি, যেহেতু কি ইকুয়াল টু এদিকে স্কয়ার রয়েছে, ইকুয়াল টু যদি এদিকে আসে তাহলে কি রুট হবে, তাহলে কি বলো তো 196 বাই তাহলে কত হলো তো 25 × 4 কী রুট হবে। আর আমরা জানি যখন এদিকে রুট স্কয়ার থাকবে ইকুয়াল টু এদিকে আসলে কি রুট হবে, আর যখন রুট হবে তখন কী বসবে তো প্লাস মাইনাস বসবে, তাই না, প্লাস মাইনাস বসবে। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হলো তো প্লাস মাইনাস, তাহলে 196 যদি বর্গমূল করি তাহলে কত হলো তো 14 হয়। তাহলে আমরা যদি 196 যে বর্গমূল করি তাহলে কত হলো তো 14 হয়, তাহলে এখানে কত লিখবো 14 বাই, তাহলে এখানে কত 25, 25-এ বর্গমূল করলে কত 5, আর 2-এর বর্গমূল করলে 4-এর বর্গমূল করলে কত 2, মানে 5 দুগুণ কত 10, মানে কত বলো তো 14 বাই কত 10 আসলো, তাই না। যেহেতু কী বলো তো মানে কত দাঁড়ালো তাহলে প্লাস মাইনাস 1.4, তাই না। দেখো তো এবার আর প্লাস মাইনাস গেলো তো 1.4 বেরোলো, মানে কি বলতো আর মানে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে, অবশ্যই হতে পারে না তো ব্যাসার্ধ নেগেটিভ, তাই না। তাহলে আমরা কী লিখবো তো অতএব আর নট ইকুয়াল টু -1.4। ওকে, তাহলে এবার আমরা কী লিখবো তো অতএব গোলকটির ব্যাসার্ধ, এটা আমরা এদিকে লিখে দিয়েছি। হ্যাঁ, তোমরা এবার কী লিখবে বলো তো অতএব কী বলতো বলটির ব্যাসার্ধ, বলটির কী বলতো ব্যাসার্ধ, তাহলে কত বলতো 1.4, এত কী সেমই হবে, অতএব কী বলতো ব্যাস, অতএব কি ব্যাস, তাহলে ব্যাস কত হবে, যেহেতু ব্যাসার্ধ কী বলতো ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ যেহেতু ব্যাসের অর্ধেক, সেহেতু আমি কি যদি 2 দিয়ে যে গুণ করে দিই তাহলে কি ব্যাস পেয়ে যাবো, মানে কী বলতো 1.4 × 2, 14 দুগুণ কত হয় 28, মানে 2.8, এত কী বলতো সেমই হবে। তাহলে হচ্ছে আমরা বলটির ব্যাসার্ধ কত বললো না, ব্যাস কত বললো 2.8 সেমি, তাহলে অ্যান্সার কী লিখবো বলতো অতএব চামড়ার বলটির ব্যাস তাহলে কত বলতো 2.8 সেমি, এটা কী হলো তো আনসার হবে।
ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যে নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে 3 নম্বর, সেটা এখন করে নেবো। ওকে, তো স্টুডেন্টস এখানে যে 3 নম্বর দাগের অঙ্কটি রয়েছে, 3 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে স্কুলে শর্ট পাট খোলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি বলেছে এবং বলটিতে কত ঘন সেমি লোহা আছে সেটা আমাকে বার করতে বলেছে। ওকে, তাহলে এখানে কী বলতে হয়, স্কুলের শর্ট পাট খোলার জন্য যে বলটি ব্যবহার করা তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি। ওকে, তাহলে কী বলতো 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে এটা বল, এটা কী বলতো বল। তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 7 সেমি দেওয়া রয়েছে, তাই না? তাহলে ব্যাসার্ধ কত হবে, 7/2 হবে, 7/2 এত সেমি হবে। যদি ব্যাস যদি 7 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 7/2 হবে, মানে কি 7-এর অর্ধেক তাহলে ব্যাসার্ধ হবে, ওই জন্য আমরা কি 2 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তাহলে কী বলতো বলটির কী দেওয়া আছে বলতো, বলটির ব্যাস, বলটির ব্যাস কত দেওয়া রয়েছে বলতো, 7 সেমি দেওয়া রয়েছে, তাই না? অতএব কী বলতো ব্যাসার্ধ, ব্যাসার্ধ তাহলে কত হলো তো 7/2 এত কী হলো তো সেমি হবে। এবার দেখো তারপর কী বলেছে বলো তো, এবার বলটি তৈরি করতে কত ঘন সেমি লোহার প্রয়োজন, বলটি তৈরি করতে কত ঘন সেমি লোহার প্রয়োজন। এবার ঘন সেমি কথাটি কখন আসে বলো তো, যখন বলটির কোনো কিছুর আয়তন বোঝায় তখন তো ঘন সেমি কথাটা আসে, তাই না? তাহলে এখানে ঘন সেমি বলেছে মানে আমাকে ইনডাইরেক্টলি বলে দিয়েছে এখানে কী বলতো বলটির আমাকে আয়তন বার করতে হবে। ওকে, তাহলে আমাকে কী বলতো অতএব বলটির আয়তন, বলটির কী বলতো আয়তন, তো বলটির কি আয়তন, তাহলে বলটির আয়তন কত বল কি আমরা জানি, সূত্র জানি 4/3 পাই আর কিউব। পাই বলতে কত 22/7, 22/7 পাই আর কিউব। আর কিউব বলতে কি ব্যাসার্ধতার কিউব, তাহলে ব্যাসার্ধ কত রয়েছে 7/2 রয়েছে, এটাকে আমরা কিউব না লিখে 3 বার লিখবো। ওকে, তাহলে 7/2 ইন্টু কত বলো তো 7/2 ইন্টু কত 7/2, তাহলে এত কী হলো তো ঘন সেমি হবে, তাই না? এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে মানটা বার করবো। ওকে, তাহলে দেখো তো এবার কী করা যায়, এই 7 কী বলতো ক্যান্সেল হয়ে যায়, কোনো সমস্যা নেই। তাহলে 2 দিয়ে কী বলতো যদি 4কে কাটে 2 দ্বিগুণ কত হয় 4 হয়, তো এই 2 কী বলতো ক্যান্সেল, এই 2 দিয়ে যদি আমরা 22কে কাটি তাহলে 2 11 কত হলো তো 22 হয়, তাহলে কত হলো 11, আর কোনো কাটাকাটি করা যায় না। তাহলে এখানে কত পড়ে থাকলো বলো তো 11, 7 7 পড়ে থাকলো, তো 7 11 7 সাথে কত বলো তো 49, 7 সাথে কত হয় 49, তো 49কে দিয়ে আমরা 11 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় 9কে 9, 4কে 4, 11 কাটা 9কে 9, 4কে 4, মানে কত আসলো 9 3 5, তাহলে 500 কত আসলো 39 আসলো, তাহলে 500 কত আসবে 39 বাই কত বলো তো 3 হবে, তাই না? তাহলে এটাকে আমরা যে 3 দিয়ে যে ভাগ করে দিই তাহলে কত বলো তো 5 3 9, 3 ওকে কত হয় 3, বিয়োগ করলে কত হয় 2, 3টে যদি কাটে নিই তাহলে কত হয় 23, তাহলে কত বাজে 7 বাজে, 3 সাথে কত হয় 21, বিয়োগ করলে কত হয় 2, এবার যদি 9টাকে যদি কাটে নিই তাহলে কত হলো 29, কত বাজে 3 লং কত হয় 27, 9 বাজে 3 লং কত হয় 27, 28 আবার কত আসলো বলো তো 2 আসবে, তাই না? মানে এইভাবে চলতে থাকবে। তাহলে ওটা কত দাঁড়ালো বলো তো, অতএব 179 মানে 179, আমরা কি একটা টান দেবো, যেহেতু ভাগটা নিচে যে ভাগ শেষটা নিচে 2 আছে ওইটা একটা টান দিয়ে আমরা কি উপরে লিখবো 2, এবার কত সে নিচে 3 রয়েছে এখানে কত লিখবো 3 লিখবো, মানে কত 179 সমস্ত 2 বাই কত 3 আসলো, এত কী হবে ঘন সেমি হবে, এত কী হলো তো ঘন সেমি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম তাহলে কি বলটির আয়তন কত বলতো 179 সমস্ত 2/3 এত কী বলতো ঘন সেমি, এটা কী বলতো এই বলটির যেটা রয়েছে সেটা বলটির আয়তন বললো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো, জাস্ট মনে রাখবে লাস্টে কী বলেছে সেটাই তোমরা ভালো করে গিয়ে দেখবে। ওকে, তাহলে অঙ্কটা ইজি হবে। তো এখন নেক্সট নাম্বার যেটা অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এখন যেটা 4 নম্বর দাগের অঙ্কটি রয়েছে, 4 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার পরিমাণ আমাকে নির্ণয় করতে বলেছে। কত সেমি 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তাই না? এটা কি বলতো একটা মনে করি এটা একটা রয়েছে, হ্যাঁ এটাই মনে করি এরকম একটা রয়েছে, এখানে কী করছে বলতো এখানে আমার কি 28 সেমি দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক, এখানে কী বলতো জল রয়েছে এতটুকু রয়েছে,
এতটুকু এখানে কী রয়েছে, জল রয়েছে। তো এটা কী মনে করো 28 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাস বিশিষ্ট একটা কী বলতো এটা একটা বল। তো এই বলটা কী বলতো এই জলের মধ্যে ছেড়ে দিয়েছে, মানে কি জলের মধ্যে নামিয়ে দিয়েছে। তো দেখো, তো যখন বলটি এখানে নামানো হয়নি তখনও মনে করো জলটি ছিল এই পর্যন্ত ছিল। এবার জলটি যখন এই জলের মধ্যে বলটি যখন এই জলের মধ্যে ডোবানো হলো, তো নিশ্চয়ই এই জলগুলো মানে কিছুটা জল উপরে উঠবে। মনে করো জলটি প্রথমে এখানে ছিল, তারপর জলটা কী বলতো এখানে আসলো, এতটুকু এই পর্যন্ত। তাহলে কি বলতো এই বলটি যখন ছিল না তখনও জল এই পর্যন্ত ছিল, আর যখন বলটি এখানে নিমজ্জিত করা হলো তখনই জলটি এখান থেকে এখানে আসলো। এর মানে কি বলতো, দেখো জলটি যখন এখানে পড়েছে তো নিশ্চয়ই বলটির কিছুটা একটা আয়তন রয়েছে। যেহেতু বলটির যে পরিমাণ আয়তন রয়েছে সেই পরিমাণ জলটাকে সে অপসারিত করছে। মানে জলটা যদি এখানে থাকে এখান থেকে এই পর্যন্ত আসছে, মানে কি বলটির যেটা আয়তন রয়েছে সেই আয়তনটি জলটি অপসারিত হচ্ছে, সেই আয়তনে জল অপসারিত হয়েছে, তাই না? তাহলে আমার এখানে চেয়েছে কি পরিমাণ জল অপসারিত হয়েছে। অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে সে বলটির আয়তন কত সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে এখানে কত নম্বর অঙ্ক বলতো, 4 নম্বর অঙ্ক। তাহলে বলটির এখানে কি দেওয়া রয়েছে, ব্যাস দেওয়া রয়েছে। কি বলতো বলটির ব্যাস কত দেওয়া রয়েছে বলতো, বলটির ব্যাস 28 সেমি দেওয়া রয়েছে, তাই না? 28 সেমি। অতএব কী বলতো ব্যাসার্ধ। তাহলে কত বলতো 28 বাই কত হবে 2 হবে, মানে 14 দুগুণ কত 28, 14 কী হবে সেমি হবে, তাই না? এবার কি বলেছে আয়তন হবে, অতএব কী বলতো আয়তন। তাহলে কত বলতো আয়তন কি, আয়তন সূত্র কি জানি আমরা 4/3 পাই বলতে কি 22/7 পাই আর কিউব বলতে কত 14 তার কিউব হবে, মানে কি 14 তিনবার লিখবো আমরা, 14 ইন্টু 14 ইন্টু কী বলতো 14, এত কী বলতো ঘন সেমি। এখানে কী হবে এত ঘন সেমি। ওকে, তারপর দেখে এটাকে আমরা কাটাকাটি করবো। ওকে, 7 দিয়ে যদি 14 কাটে তাহলে 300 কত 7 গুণ কত বলতো 14, এটা হয় না? অবশ্যই। আর কি কাটাকাটি করা যায় না। তাহলে আমরা কী বলতো এটাকে সম্পূর্ণ গুণ করে দেবো। তো দেখো এটা যদি সম্পূর্ণ যদি গুণ করি, এই 14 আর 14 যদি গুণ করি তাহলে কত বলতো 196 হয়, তাই না? 14 আর 14 গুণ করলে কত হয় 196। এবার কি 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় 6 দিন 12 2 হাতে 1 থেকে 9 দিন 18 কত 19, 19 9 হাতে কত থেকে 1 থেকে, তো 2 কে 2 আর কত হয় 3, তাহলে 300 কত আসলো 92। তাহলে 22 দিয়ে যদি 4কে গুণ করি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, মানে 392কে আমরা 88 দিয়ে গুণ করতে হবে, তাই না? 392 88 দিয়ে যদি গুণ করি তাহলে কত 8 দুগুণ কত 1600, হাতে কত 1 থেকে 8 লম 72 কত 73, 73 3 হাতে কত থেকে বলতো 7 থেকে 3 এসে 24, 24 আর 7 কত হয় বলতো 31, একবার কাটা মানে কত আসবে 31 34, তাই না? 6 6 3 কত 9, 3 একে কত 4, 3 কত 4, মানে 34,496, তাই না? তাহলে এবার আমরা কী করবো বলতো এখানে আমরা লিখবো। ওকে, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে 34,496 কত 96 বাই কত হলো তো 3 আসবে। এটাকেও যদি আমরা যদি এবার 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কতগুলো তো 3 দিয়ে ডিভাইড করে দেবো। ওকে, তাহলে 3 4 4 9 6, তাহলে 3 কে কত হয় 3, এটা 0 হয়, তাহলে 4টাকে এবার কেটে নেবো, আবার 3 কে কত হয় 3, বিয়োগ করলে কত 1, 4টাকে কেটে নেবো কত হলো 14, 3 4 বার দিলে কত হয় 12, 3 4 কত হয় 12, বিয়োগ করলে কত হয় 2, কত 96টা কেটে নেবো কত হলো 29, 3 লং কত হয় 27, বিয়োগ করলে কত হয় 2 হয়, কত 6টা কেটে নেবো 3 আসতে কত বলো তো 24 হয়, বিয়োগ করলে কত হয় 2 হয়, তাই না? মানে কত দাঁড়ালো বলো তো 11 4 9 আর টান একটা হবে, তারপর কত 2টে নিচে আসছে তাহলে উপরে যাবে 2, তাহলে এখানে কি 3টে নিচে আসে তাহলে 3টে কী বলো তো নিচে থাকবে, তাহলে এত কী বলো তো ঘন সেমি হবে। তাহলে কী বলতো বলটির দ্বারা অপসারিত জলের পরিমাণ তাহলে কত বলতো এত ঘন সেমি। তাহলে আমরা কী লিখবো অ্যান্সার লিখবো, অতএব কী বলতো বলটি দ্বারা অপসারিত জলের কী বলতো আয়তন, তাহলে কত হলো তো এত হবে 11 4 9 8 সমস্ত 2/3, এত কী বলতো ঘন সেমি। এটা কী বলতো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নম্বর অঙ্কটি রয়েছে সেটা করে নেবো।
5 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে 5 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের এবং পরের সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাই গোলকের একটা গ্যাস বেলুন ফোলাবার সময় ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি বৃদ্ধি পেয়েছে। তো মনে করে এটা একটা কী বলতো, একটা বেলুন রয়েছে না, এটা কী বলতো, একটা বেলুন রয়েছে। আর এখানে প্রথমে বেলুনের ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে 7, তাই না? প্রথমে বেলুনটা এরকম ছিল, তারপর বায়ু এখানে কি পূর্ণ করে কথা বেলুনটা কত করে এরকম বড় হয়েছে না, তারপর ব্যাসার্ধ কত রয়েছে বলো তো 21, তাই না? তো দেখো এর প্রথমে যখন এখানে কি গ্যাস ভর্তি করা হয়নি তখন আর ব্যাসার্ধ কত ছিল 7 ছিল, আর যখন একে ফোলানো হলো তখন ব্যাসার্ধ কত হলো 21 হলো, তাই না? তাহলে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল আমাকে অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে এর ক্ষেত্রফলটা বার করি, কী বলতো, এটা 5 নম্বর অঙ্ক। ওকে, তা ফোলাবার আগে আমরা কী লিখবো বলতো, ফোলাবার আগে বেলুনের ব্যাসার্ধ, ফোলাবার আগে কী লিখবো বলতো, ফোলাবার আগে গ্যাস বেলুনের ব্যাসার্ধ কত রয়েছে বলতো 7 সেমি রয়েছে, তাই না? অতএব কী বলতো, ক্ষেত্রফল তাহলে কত বলতো 4 পাই বলতে কত 22/7 কী বলতো 7 4 পাই আর স্কয়ার বলতো 7/2 বলে লিখবো, 7 ইন্টু কী বলতো 7, এত কি বর্গ সেমি হবে, তাই না? এবার যখন গ্যাস বেলুনটি ফোলানো হলো তখন কী বলতো এটা হলো, তাই কী বলতো আবার ঠিক আছে, গ্যাস বেলুন ফোলাবার পর ব্যাসার্ধ, কী বলতো গ্যাস বেলুন ফোলাবার পর ব্যাসার্ধ কত রয়েছে বলতো 21 সেমি। অতএব কী বলতো ক্ষেত্রফল তাহলে কত বলতো 4 পাই আর স্কয়ার, 4 পাই বলতো কত 22/7, 4 পাই আর স্কয়ার বলতে কি 21 দুবার হবে, তাহলে 21 ইন্টু কী হলো তো 21, এত কী হলো তো বর্গ সেমি। ওকে, দেখো তাহলে ফোলাবার আগের ব্যাসার্ধ না কত ক্ষেত্রফল কত এটা, আর ফোলাবার পরে ক্ষেত্রফল হচ্ছে এটা, আর এই দুটো আমাকে কী বার করতে বলেছে, অনুপাত বার করতে বলেছে। তাহলে অতএব কী বলতো অনুপাত, ঠিক আছে? ফোলাবার আগে গ্যাস বেলুন এবং ফোলাবার পরে গ্যাস বেলুনের অনুপাত, ক্ষেত্রফল অনুপাত কী বলতো ফোলাবার আগে এবং ফোলাবার পরে গ্যাস বেলুনের ক্ষেত্রফলের অনুপাত, কী বলতো ক্ষেত্রফলের অনুপাত কত বলতো এটা হবে 4 পাই বলতে কত 22/7 আর স্কয়ার বলতে কত 7 ইন্টু 7 ইজ টু কত রয়েছে এটা 4 পাই বলতে কত 22/7 আর স্কয়ার বলতে 21 ইন্টু কত বলতো 21, এটা হবে না? তো এখানে কি 4 22/7 কী বলতো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? 7 রয়েছে, এই 7 দিয়ে আমি 21কে কাটি 300 কত বলতো 21 হয়, আর 7 দিয়ে 21কে কাটি 300 কত হয় 21 হয়, মানে কত হলো 1 ইজ টু কত বলতো 9, এটি হলো তো আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ভিডিও পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখো নেক্সট ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ হন, গুড বাই।